অমরনাথ দর্শন হয়ে গিয়েছে। হর হর মহাদেব। অমরনাথ কী এই অমরনাথ? কিসের টানে প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থী প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে ছুটে যায় দেবাদিদেব মহাদেবের তুষারলিঙ্গের দর্শন পেতে? তা জানতেই বহু প্রতীক্ষিত পরিকল্পনার পর উপত্যকার সন্ত্রাসবাদের হিংস্রতাকে সাইডে রেখে জয় ভোলের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম বরফানি বাবার দর্শনে। প্রায় 13,000 ফুট উচ্চতায় হিমালয়ের দুর্গমতম অংশে প্রকৃতির দুর্যোগপূর্ণ আবহাওয়া, খারাপ পাহাড়ি ঢাল বেয়ে প্রায় 45 কিলোমিটার হেঁটে 2.5 দিন ধরে পেহেলগাম রুটে পৌঁছানো যায় এই অমরনাথ গুহায়। পাহাড়ি ঢালে কোনো রকমে রাত্রি যাপন করে মহাদেবের আশীর্বাদ থাকলে তবেই পাওয়া যায় ওনার দর্শন। স্বয়ং ভোলে আপনাকে না ডাকলে আপনার পক্ষে পৌঁছানো সম্ভব নয় এই অমরনাথ গুহায়। আমার ভিডিওর এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে অমরনাথ যাত্রার পরিকল্পনা করা উচিত। অমরনাথ যাত্রার প্রথম ধাপ হলো মেডিকেল ফিজ সার্টিফিকেট বা কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এই যাত্রাটি পুরোটাই পরিচালনা করে অমরনাথ জি শ্রাইন বোর্ড। এই শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে প্রতি বছর মার্চ মাসে নোটিফিকেশান আসে। তাদের উল্লেখিত হসপিটালে হেলথ চেক আপ করতে হয়। তারপর একটি নির্দিষ্ট ডেটের পরে এমএসভিপি সাইন করলে সেই সার্টিফিকেট ভ্যালিড হয়। অমরনাথ যাত্রার ট্র্যাক কিন্তু খুব চ্যালেঞ্জিং। যাদের কোনো সিরিয়াস প্রবলেম আছে হার্ট বা লাঙের, তাদের এই যাত্রা না করাই উচিত। অমরনাথজি শ্রাইন বোর্ডের নিয়ম অনুযায়ী কেবল 14 থেকে 70 বছরের মধ্যে শারীরিকভাবে সুস্থ ব্যক্তি অমরনাথ যাত্রা করতে পারে। অমরনাথ যাত্রা 2টি রুটে হয়। প্রথমটি পালতাল, দ্বিতীয়টি পেহেলগাম। এর মধ্যে দ্বিতীয় রুটটি ভালো, কারণ এতে একটু টাইম বেশি লাগলেও এই রুটটি অপেক্ষাকৃত সেফ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অমরনাথ যাত্রার দ্বিতীয় ধাপটি হলো অনলাইন রেজিস্ট্রেশন। এমএসভিপি সাইন করা কম্পালসারি হেলথ সার্টিফিকেট ও আধার দিয়ে এই অনলাইন রেজিস্ট্রেশন হয়। যেদিন রেজিস্ট্রেশন স্টার্ট হয় সেদিনই রেজিস্ট্রেশন করে নেওয়া বাঞ্ছনীয়। সাধারণত এপ্রিল মাসের প্রথম দিকেই অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়। বাবা বরফানির দর্শন পেতে প্রথম দিকের ডেটেই কিন্তু রেজিস্ট্রেশন করে রাখা উচিত, কারণ প্রাকৃতিক উষ্ণায়নের জন্য বাবা বরফানি কিন্তু বেশি দিন থাকছেন না, খুব দ্রুত বিলীন হয়ে যাচ্ছেন। কোনোভাবে অনলাইন রেজিস্ট্রেশন না করতে পারলে পরবর্তী উপায় হলো অফলাইন রেজিস্ট্রেশন। অমরনাথজি শ্রাইন বোর্ডের উল্লেখিত নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় এই অফলাইন রেজিস্ট্রেশন হয় এবং তার জন্য ভোরবেলা গিয়ে লাইন দিতে হয়। অফলাইন রেজিস্ট্রেশন যদি সম্ভব না হয়, এছাড়া রয়েছে স্পট রেজিস্ট্রেশন, যেটি জম্মুতে গিয়ে হয়, যেটি বেশ দুরূহ, সেটি না করাই বাঞ্ছনীয়। চিরাচরিতভাবে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতেই অমরনাথ যাত্রা শুরু হয়। রেজিস্ট্রেশন করার সময় খেয়াল রাখবেন একদম প্রথম দিকেই যেন রেজিস্ট্রেশন করা হয়। এখন আমরা যে টানেলটির মধ্যে দিয়ে যাচ্ছি সেটি জম্মু থেকে শ্রীনগরের NH4 ন্যাশনাল হাইওয়ের মধ্যে অবস্থিত 9.6 কিলোমিটার দৈর্ঘ্যের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটি দ্বিমুখী। পীরপাঞ্জালের বুক চিরে এই 9.6 কিলোমিটার দৈর্ঘ্যের টানেল যোগাযোগ ব্যবস্থাকে যে আমূল বদলে ফেলেছে তা কার্যত বলাই যায়। এছাড়া এর পরও আরেকটি টানেল পড়ে, যেটির নাম বানিহাল টানেল বা কাজিকুন্ড টানেল। সেটি দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। সেই কাজিকুন্ড টানেল কিন্তু ভারতবর্ষের এখনও পর্যন্ত যে টানেলগুলো প্রস্তুত হয়েছে তার মধ্যে দৈর্ঘ্যে সবথেকে বেশি। এই বানিহাল কাজিকুন্ড টানেলের এক বিশেষ বৈশিষ্ট্য হলো
এই টানেল যখন শুরু হচ্ছে তখন এই রাস্তা কিন্তু পুরোটাই পাহাড়ি, কিন্তু 10 কিলোমিটার পর যখন এই টানেল থেকে বেরোচ্ছি তখন কিন্তু অলরেডি আমরা উপত্যকায় প্রবেশ করে গিয়েছি, অর্থাৎ প্রকৃতি কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবং পাহাড় কিছুটা দূরে চলে গিয়েছে। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের দুটি রুট হয়েছে, একটি পেহেলগাম হয়ে অন্যটি বালতাল হয়ে। বালতাল রুটে পায়ে হেঁটে অমরনাথ দর্শন কিন্তু খুবই দুষ্কর। এই রুট অত্যন্ত চড়াই এবং একটি ধসের সম্ভাবনা এই রুটে কিন্তু আমি দেখেছি। পায়ে হাঁটে গুহা দর্শনের জন্য বেস্ট রুট কিন্তু পেহেলগামি, এটা মাথায় রাখবেন। অমরনাথ যাত্রার এবারের টিমে টোটাল আমরা 8 জন ছিলাম। অমরনাথ যাত্রায় অন্যান্য সমস্ত খরচ থাকলেও এখানে খাওয়া খরচা সম্পূর্ণ ফ্রি। আপনি জম্মু থেকেই পেয়ে যাবেন একের পর এক ভান্ডারা, তাদের রকমারি খাবার সাজিয়ে আপনাদের ডাকবে আও ভোলে খাও ভোলে, এবং তাদের খাদ্যদ্রব্য গ্রহণ করবার জন্য আপনাকে আপ্যায়িত করবে। আমরা ঠিক 7:45-র সময় জম্মু থেকে বেরিয়ে 1:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এই বানিহালে। বানিহালের এই পাঞ্জাবি ভান্ডারাটায় আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। আমাদের টিমের অমিতদা সমস্ত খাবার টেস্ট করে দেখছিলেন কোন খাবারটি কেমন। তবে সবাইকে এখানে অনুরোধ যে ভান্ডারেতে খাবার ফ্রি থাকলেও প্রত্যেক মানুষ যেন খাবার নষ্ট না করে, অর্থাৎ যতটুকু তাদের খাবার দরকার তারা যেন ঠিক ততটুকুই খায়, নিয়ে যেন অহেতুক নষ্ট না হয়। দুপুরে ভান্ডারা এই খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার পেহেলগামের উদ্দেশ্যে। কলকাতা থেকে অমরনাথ দর্শনে যেতে হলে প্রথমে যেতে হবে জম্মু। এই জম্মু যাওয়ার রোজ দুটি ট্রেন রয়েছে, একটি কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটি সময় নেয় 46 ঘন্টা, আরেকটি রয়েছে হিমগিরি এক্সপ্রেস, সেটি সময় নেয় 36 ঘন্টা। এটি দুপুর 1টার সময় জম্মু পৌঁছয়। এছাড়া সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেসও রয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় দিল্লি হয়ে জম্মু পৌঁছানো অনেক ইজি। রাজধানী এক্সপ্রেসে দিল্লি পৌঁছে দিল্লিতে কয়েক ঘন্টা কাটিয়ে সন্ধেবেলা উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস বা শ্রীশক্তি এক্সপ্রেসে ঠিক ভোর তারপরের দিন ভোরে 5টার সময় পৌঁছে যাওয়া যায় জম্মু, এবং জম্মু থেকে সেদিনই গাড়ি করে পৌঁছে যাওয়া যায় পেহেলগাম। এছাড়া জম্মুতে পৌঁছে ভগবতীনগর বেস ক্যাম্পে গিয়ে ওখান থেকে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছে যাওয়া যায় পেহেলগাম বা বালতাল, সেক্ষেত্রে একটি দিন নষ্ট হয়। সেনা পরিবেষ্টিত হয়ে সরকারি কনভয়ে বালতাল বা পেহেলগাম যাবার মজাটাও কিন্তু আনন্দের। এক্ষেত্রে খরচা পড়ে বাসে 800 টাকা পেহেলগাম অবধি, 1000 টাকা বালতাল অবধি। কনভয় ছাড়ে তার পরের দিন ভোর রাতে 3টে থেকে 5টার মধ্যে, মোটামুটি বেলা 2টোর মধ্যে পেহেলগাম পৌঁছানো যায়। ভগবতীনগর বেস ক্যাম্প হয়ে গেলে সেখানে পৌঁছেই আপনারা বাস বুকিং আগে করবেন, তারপর রেস্টিং রুমে রেস্ট নিয়ে যখন কনভয় ছাড়বে সেই বাসে কিন্তু রওনা হবেন। আর জম্মু থেকে পেহেলগামের গাড়ির ভাড়া কিন্তু 7 থেকে 8,000 টাকা, 7 সিটার বা 8 সিটার গাড়ি, পার হেড 8 জন থাকলে 1000 টাকা করে খরচা পড়ে। লিডার নদীর পাড় ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেলা 2:30টার মধ্যে পৌঁছে গেলাম পেহেলগাম। পেহেলগামে নুন 1 বেস ক্যাম্পে আগে হলো চেকিং, পুরো রাস্তাটাই ছিল নিরাপত্তার চাদরে মোড়া। অনলাইন রেজিস্ট্রেশন করা থাকলে জম্মু পৌঁছে আপনার প্রাথমিক কাজ হলো RFID সংগ্রহ। সেই পারমিট দেখিয়ে ও বায়োমেট্রিক করে আপনি হাতে পাবেন সেই RFID, আর এই RFID অর্থই হলো আপনি যাত্রার পারমিশন পেয়ে গেলেন। এই কার্ড নুন 1 বেস ক্যাম্পে চেকিং হবে, এছাড়া আপনার লাগেজ সম্পূর্ণভাবে চেকিং হবে। পুরো রাস্তা এই সময় থাকে নিরাপত্তার চাদরে মোড়া। একটি ব্যাগে পিন থাকলেও বা একটা ছুরি থাকলেও সেটি কিন্তু বাজেয়াপ্ত হবে। পেহেলগামে পৌঁছে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম এই পেহেলগামে শিব মন্দিরের উদ্দেশ্যে। এই শিব মন্দিরে প্রণাম করেই শুরু হয় অমরনাথ যাত্রা। স্বয়ং দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীকে অমরনাথ গুহাতে অমর কথা শোনাবার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন এখানে রেখে গিয়েছিলেন তার নন্দী মহারাজকে। এখানে দেখলাম লোকে লোকারণ্য। কিছুদিন আগে যে এত বড় ভয়ঙ্কর সন্ত্রাসবাদ এখানে থাবা বসিয়েছিল তা বোঝবার উপায় নেই, যদিও নিরাপত্তা ছিল অসম্ভব।
জয় ভোলের নাম নিয়ে মহাদেবকে স্মরণ করে আমরা মানসিকভাবে প্রস্তুত হলাম তার পরের দিনের মাহেন্দ্রক্ষণের জন্য। 2.5 মাস প্রস্তুতির পর আমরা বাবা বরফানির দর্শনে শুরু করব বহু আকাঙ্ক্ষিত অমরনাথ যাত্রা। পরবর্তী পর্বে আমরা দেখব চন্দনবাড়ি থেকে শেষনাগ যাত্রার ভিডিওর অংশ। পিটসু টপ থেকে জজিওয়ালের পথে রাস্তা খুব সুন্দর দেখতে, উপরে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্রচুর। শেষনাগ বেস ক্যাম্প, সামনে শেষনাগ লেক, প্রায় 13,500 ফুট উচ্চতায়, প্রচণ্ড চড়াই।